আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান তার জন্মের পর থেকে এতটা জটিল আর বহুমুখী সংকটে আর কখনো পড়েছে কিনা সন্দেহ আছে। একটি দুটি নয়, এই মুহূর্তে দেশটির ভেতরে আর বাইরে চারটি জটিল সমস্যা পাকিস্তানকে ঘিরে ধরেছে। সংকট এতটা তীব্র হচ্ছে 1971 সালের মতো দেশটির মানচিত্রের স্বরূপ পাল্টে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই 1948 সাল থেকে ফাইট করে আসলেও এই প্রথম বেলুচরা বড় আকারে শক্তির জানান দিতে পারছে। গত 2 মাসে উপর্যুপরি 48 বার পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তানের সীমানায় পাক বাহিনীর উপর আফগানি তালেবানদের হামলার বেগ বেড়েছে। এই দুই সংকটে শুধু পাকিস্তান নয়, তার বহুদিনের বন্ধু চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অদ্ভুত সমীকরণে যুক্তরাষ্ট্রের সহায়তা পেলেও রাশিয়া তালেবানদের সহায়তা করছে। এই দুই সমস্যার মধ্যে যে কাশ্মীর নিয়ে ভারতের সাথে এত লড়াই, সেই কাশ্মীরের লোকজন পাকিস্তানের অত্যাচারে এখন জর্জরিত। ভারতের অংশে যুক্ত হতে তারা শোডাউন করেছে। আবার ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সুফল পাওয়ার প্রত্যাশা ছিল দেশের, কিন্তু সেখানে এখন সৌদি আরবের সাথে করা চুক্তি বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। ইরান যখন সৌদি আরবের ঘাঁটিগুলো উড়িয়ে দিচ্ছে, তখন সেই হামলা সৌদি আরবের চেয়ে বেশি ভাবিয়ে তুলছে পাকিস্তানকে। কারণ চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তানকে ইরান আক্রমণ করতে হতে পারে এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। যদি সেটি ঘটে, তাহলে অবস্থা এতটা গুরুতর হবে, মধ্যপ্রাচ্যের এই সংকট পাকিস্তানের নিজ ঘরে এসে ঢুকবে, বেড়ে যেতে পারে শিয়া সুন্নির সংঘাত। এত জটিল সমস্যাগুলোতে পাকিস্তানের পরিণতি কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান আয়তনের দিক থেকে দেশটির সবচেয়ে বড় প্রদেশ, যেটি মোট ভূখণ্ডের প্রায় 44%। তবে এত বড় প্রদেশে মাত্র 6% মানুষ বসবাস করে। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় কালাতের রাজ্য ওই বছরের 11 আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু 1948 সালের 27 মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কালাত অবরোধ করে এবং খানের উপর চাপ সৃষ্টি করে একটি বিতর্কিত ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা সংযুক্তি চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়। বেলুচ জাতীয়তাবাদীরা এই সংযুক্তিকে একটি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা এবং অবৈধ জোরপূর্বক দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে। বেলুচ নেতাদের অভিযোগ, অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলার শিকার। পাশাপাশি সম্পদ ও অধিকারের প্রশ্নও রয়েছে। অসন্তোষ, সোনা, হীরা, রূপা ও তামার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ তারা পায় না। ভূ রাজনৈতিক কারণেও পাকিস্তানের কাছে বেলুচিস্তানের গুরুত্ব অনেক। এটি হরমুজ প্রণালী এবং ভারত মহাসাগরের সংযোগ স্থলে অবস্থিত, যা পারস্য উপসাগরীয় জ্বালানি সরবরাহ লাইনের উপর সরাসরি নজরদারির সুযোগ দেয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্নের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মুকুটমণি হলো $60 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। এই করিডোরের অন্তিম বিন্দু হলো বেলুচিস্তানের গদাদর বন্দর। গদাদরের মাধ্যমে চীন তার মালাক্কা প্রণালী নির্ভরতা কমিয়ে সরাসরি আরব সাগরে প্রবেশ করতে চায়, যা চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলুচ বিদ্রোহীরা মনে করে চীন ও পাঞ্জাব যৌথভাবে বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করছে। যদি বেলুচিস্তান স্বাধীন হয়, তবে সমগ্র সিপিসি প্রকল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং চীনের কয়েক দশক ধরে করা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্পূর্ণরূপে ভেস্তে যাবে। এদিকে চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাবলিক অব বেলুচিস্তান বা বেলুচিস্তান প্রজাতন্ত্রের নামে একটি বিবৃতি এবং চিঠি ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই চিঠিতে দাবি করা হয়, বেলুচ স্বাধীনতাকামী শক্তিগুলো সম্মিলিতভাবে বেলুচিস্তানের 85% ভূখণ্ডের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। একই সাথে দাবি করা হয় যে এই নতুন স্বঘোষিত রাষ্ট্রটি নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত হিসেবে মা চুকাইন বেলুচানি, নিজস্ব মুদ্রা বেলুচি ফালুস এবং নিজস্ব স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই বিবৃতির সত্যতা প্রমাণ করতে পারেনি। এখনো পর্যন্ত বিশ্বের কোনো সার্বভৌম রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা এ দাবিকে কোনো প্রকার স্বীকৃতি দেয়নি।
তবে পাকিস্তান সহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে বেলুচিস্তানের পরিস্থিতি খুবই গুরুতর। পাকিস্তানের এই প্রদেশটিতে চলমান রক্তক্ষয়ী সংঘাতের তীব্রতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। 18 জুলাই দা বেলুচিস্তান পোস্টে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ চলতি মাসের প্রথম 2 সপ্তাহে পাক সেনাদের উপর 48টি আক্রমণ করেছে, যেখানে 40 জন পাক সেনা মারা গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজে 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে দেখা যাচ্ছে 2025 সালটি ছিল বিগত এক দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে সহিংস এবং প্রাণঘাতী বছর। কেবল 2025 সালে বেলুচিস্তানে অন্তত 254টি বড় ধরনের সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে, যা 2024 সালের তুলনায় 26% বেশি। সবশেষ 18 জুলাই সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িতে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। সংগঠনটির দাবি, মাস্তুং জেলায় সামরিক সদস্যদের বহনকারী গাড়িতে হামলায় 45 জনের বেশি সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা সামরিক বহরে হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি। বেলুচিস্তানকে নিজের মানচিত্রে ধরে রাখতে পাকিস্তান যখন ব্যস্ত, তার মধ্যে পুরাতন একটি উপদ্রব নতুন রূপে দেখা দিয়েছে দেশটির জন্য। পাকিস্তানের কাশ্মীর অংশ, যা আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর বা এজেকে নামে পরিচিত, সেখানে এখন নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলছে। এই অস্থিরতার মূল কারণ হলো আজাদ কাশ্মীরের সাধারণ জনগণ পাকিস্তানের শাসন প্রত্যাখ্যান করে ভারতের সাথে একীভূত হতে চায়। পাকিস্তানের বিশ্লেষকেরা মনে করেন এই আন্দোলনের ভিত্তি কোনো দেশপ্রেম বা ভারতের সাথে সংযুক্তির অনুভূতি নয়, বরং এটি হলো বহু বছরের অর্থনৈতিক শোষণ এবং স্বায়ত্তশাসন হরণের বিরুদ্ধে স্থানীয় জনগণের একটি দীর্ঘমেয়াদী স্বতঃস্ফূর্ত নাগরিক অধিকারের সংগ্রাম। পাকিস্তান গত কয়েক বছর ধরে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। আটা, চিনি এবং জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানের জনগণ পাকিস্তানের মূলধারার রাজনীতি বা সংবিধানে পূর্ণ অধিকার পান না। তা সত্ত্বেও বেশি কর দিতে হচ্ছে গিলগিট বালতিস্তানের লোকজনকে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টে প্রায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে আসে। অভ্যন্তরীণ এই দুই সংকটের সাথে পাকিস্তানের জন্য ভূরাজনৈতিক ক্ষেত্রে আরো দুটি জটিল সমস্যা আছে। এর একটি হলো আফগানিস্তানের সাথে যুদ্ধ। একসময় যে তালেবানকে পাকিস্তান পেলে পুষে বড় করেছিল, সেই তালেবানরা পাকিস্তানের একের পর এক হামলা চালাচ্ছে। জুলাইয়ের শুরুতে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে ড্রোন হামলা চালায় আফগান তালেবান। এর ঠিক দুদিন আগে আফগানিস্তানের পাংতিয়া ও কুন্নার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। অথচ 2021 সালের আগস্টে কাবুলের পতনের পর আফগান তালেবানের পুনরায় ক্ষমতা আসাকে পাকিস্তান প্রাথমিকভাবে নিজেদের এক বিশাল কৌশলগত বিজয় হিসেবে উদযাপন করেছিল। মাত্র 5 বছরের ব্যবধানে সেই উচ্ছ্বাস হারিয়ে গেছে বড় ধরনের সামরিক সংঘাতে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত বছরের অক্টোবর মাস থেকেই সংঘাত চলছিল, তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে গত 27 ফেব্রুয়ারি আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে শুরু করে অপারেশন গজব-লিল হক। পাকিস্তান ও আফগানিস্তানের চলমান এই সংঘাতের একদম কেন্দ্রে রয়েছে পাকিস্তানি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপি বর্তমানে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের আগুনে সবসময় ঘি ঢেলে যাচ্ছে ঐতিহাসিক ডুরাল্ড লাইন বিতর্ক। 1893 সালে ব্রিটিশদের টানা 1622 মাইলের এই সীমান্ত রেখাকে আফগানিস্তান কখনোই স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি। 2025 সালে পাকিস্তান থেকে 10 লাখের বেশি আফগান শরণার্থীকে জোরপূর্বক বহিষ্কারের ঘটনা তালেবান সরকারকে চরম ক্ষুব্ধ করেছে। এই যুদ্ধে অস্বস্তিকর অবস্থায় রয়েছে চীন। বেইজিং এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় মরিয়া হয়ে আছে, কারণ তাদের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং এর অংশ $65 বিলিয়ন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সফলতা এই দুই দেশের স্থিতিশীলতার উপর নিবিড়ভাবে নির্ভরশীল।
এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা চীনের দোরগোড়ায় চরমপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বাড়িয়ে দিতে পারে, যা দেশটির জিয়াংজিয়াং প্রদেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই আশঙ্কা থেকে গত এপ্রিলে চীনের উরুমকিতে বেইজিং এর মধ্যস্থতায় পাকিস্তান ও তালেবান প্রতিনিধিদের মধ্যে একটি গোপন আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা প্রমাণ করে চীনের সেই শান্তি প্রয়াস আক্ষরিক অর্থে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে বৈশ্বিক অন্য দুই প্রধান পরাশক্তির ভূমিকাও এখন দৃশ্যমান। যুক্তরাষ্ট্র 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও তারা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে। অপরদিকে গত বছরের জুলাই মাসে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব আরো পাকাপোক্ত করেছে। নিজের মানচিত্রে যখন ভেঙে পড়ার জোগাড়, সাথে যখন একসময়ের বন্ধু আফগানিস্তানের আক্রমণ প্রতিরোধ করতে হচ্ছে, পাকিস্তান তখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ থামাতে দুতিয়ালের কাজ করছিল। পাকিস্তানের সে উদ্যোগ সফল হয়েও শেষ পর্যন্ত টিকেছে মাত্র 20 দিন। উল্টো এখন ভয়ঙ্কর এক উভয় সংকটের সামনে দেশটিকে হাজির হতে হয়েছে। গত বছরের 17 সেপ্টেম্বর রিয়াদের রাজকীয় আল ইয়ামামা প্রাসাদে সাউদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তির মূল ভিত্তি হলো ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের আদলে তৈরি একটি যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোনো এক দেশের উপর বাহ্যিক আগ্রাসনকে সরাসরি উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং তারা একযোগে তার সামরিক জবাব দেবে। গত 18 জুলাই রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি সৌদি আরবের আল খার্জে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আঘাত হানে। এই ঘাঁটিতে আগে থেকে পাকিস্তানের 8000 সেনা এবং চীনের তৈরি উন্নত মাঝারি থেকে দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল। পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে যখন জুলাইয়ের মাঝামাঝি সময় ইয়েমেনের ইরান সমর্থিত আনসারুল্লাহ বা হুতি বিদ্রোহীরা সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইয়েমেনের কাছাকাছি এলাকায় ইতিমধ্যে পাকিস্তানি সামরিক উপদেষ্টা এবং সেনাদল মোতায়েন রয়েছে। হুতিদের হামলার পরিধি বাড়লে এই পাকিস্তানি সেনাদের উপর প্রত্যক্ষ আঘাত আসার আশঙ্কা আছে। হুতিরা লোহিত সাগরে এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে অনবরত আক্রমণ করায় বৈশ্বিক ও পাকিস্তানের নিজস্ব আমদানি রপ্তানি রুটে ধস নেমেছে। পাকিস্তানের জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী ও লোহিত সাগর অবরুদ্ধ হওয়ার কারণে দেশটিতে ইতিমধ্যে জরুরি জ্বালানি সাশ্রয় নীতি চালু করতে হয়েছে। সৌদি আরবের সাথে চুক্তির কারণে যদি পাকিস্তানকে শেষ পর্যন্ত ইরানে আক্রমণ করতে হয়, তাহলে সে যুদ্ধের প্রভাব পাকিস্তানের ভিতরেও ছড়িয়ে পড়বে। পাকিস্তানের প্রায় 15 থেকে 20% জনসংখ্যা শিয়া সম্প্রদায়ভুক্ত। ইরানের প্রতি তাদের ধর্মীয় ও আদর্শিক আনুগত্য খুব গভীর। ইতিমধ্যে খামেনির মৃত্যুর পর করাচিতে মার্কিন দূতাবাসের বাইরে ভয়াবহ দাঙ্গা এবং গিলগিট বালতিস্তানে কারফিউ জারির মতো ঘটনা ঘটেছে। পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়, তবে দেশের অভ্যন্তরে চরম শিয়া সুন্নি দাঙ্গা শুরু হওয়ার আশঙ্কা আছে। তাছাড়া ইরান প্রশিক্ষিত এবং সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নেওয়া হাজার হাজার অভিজ্ঞ পাকিস্তানি শিয়া যোদ্ধাদের সমন্বয়ে গঠিত জয়নাবিয়ন ব্রিগেড সরাসরি পাকিস্তানের রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে, যা দেশকে সম্পূর্ণ গৃহযুদ্ধের দিকে ছেড়ে দিতে পারে। আবার সৌদি আরবকে রক্ষায় যদি পাকিস্তান ইরানের উপর হামলা না চালায়, তাতেও বিপদ আছে। সৌদি আরবকে ঋণের টাকা ফেরত দিতে হবে, দেশটি ফেরত পাঠাবে পাকিস্তানের লাখ লাখ প্রবাসীকে। দর্শক, পাকিস্তান এখন এই 4 সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তবে এই 4 সংকট কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনার ফল নয়, বরং এগুলো হলো দেশটির কয়েক দশকের অভ্যন্তরীণ শাসনতান্ত্রিক ব্যর্থতা, ভঙ্গুর অর্থনৈতিক কাঠামো এবং ভৌগোলিক অখণ্ডতার উপর চাপিয়ে দেওয়া দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক বৈরিতার এক অনিবার্য মহাবিস্ফোরণ, যেটির প্রভাবে হয়তো 1971 সালের মতো আবারও দেশটি ভাগ হয়ে যেতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে এমন কিছু অপ্রিয় সত্য কথা বলবো যা আমি জানি,
শতভাগ জানি যে আমি দেখেছি এবং যা সহ্য করা যাচ্ছে না, এবং যে বিষয়গুলো আপনাদের জানানো উচিত, আমাদের প্রচলিত মিডিয়াগুলো যে বিষয়গুলো জানাতে পারছে না, তাদের সে সাহস নেই। কিন্তু এই বিষয়গুলো খোলামেলা ভাবে, এমনকি টু দি পয়েন্টে নাম বলে বলে এই কথাগুলো বলার সামর্থ্য আমার আছে, শক্তি আমার আছে, আল্লাহর মেহেরবানিতে সাহস আমার আছে, এবং আমি মনে করি এই কথাগুলো বলা আমার জন্য ফরজে আইন। প্রথমত হলো যে আমাদের রাজনীতির একটা ভয়ঙ্কর যে চিত্র এই মুহূর্তে, সেটা হলো মুনাফিকি। আপনারা যা কিছু চারিপাশে দেখছেন, এর একটা বিরাট অংশ মুনাফিকি। মুনাফিক বা হিপোক্রেসি কাকে বলে আপনি সেটা বুঝতে পারছেন। যে যা না সে সেটা দেখানোর চেষ্টা করছে। ভণ্ড অলি আল্লাহ হওয়ার চেষ্টা করছে, অলি আল্লাহদেরকে ভণ্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। যে লোক নির্বোধ বেকুব সে ভাইস চ্যান্সেলর হওয়ার চেষ্টা করছে। যে লোক ক লিখতে 3টা কলম ভাঙে সে হঠাৎ করে সক্রেটিসের মতো দার্শনিক হয়ে পড়েছে। যে লোক রাজনীতির র বোঝে না সে আব্রাহাম লিঙ্কনের আব্বা হয়ে গেছে। যে লোক যুদ্ধবিদ্যা সম্পর্কে যার কোনো ধারণা নাই সে জুলিয়াস সিজারের টিচার হয়ে গেছে। যে লোক অর্থনীতি বুঝে না সে বিরাট পণ্ডিত হয়ে গেছে। অর্থ ব্যবস্থার চাণক্যর বাবা, চাণক্য মানে পৃথিবীর সর্বকালের সেরা মানে যে কজন অর্থনীতিবিদ রয়েছেন সর্বকালের 10,000 বছরের মধ্যে, তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী চাণক্য। এবং তার যে অর্থশাস্ত্র, তার যে অর্থ ব্যবস্থা ভারতবর্ষে অর্থাৎ আলেকজান্ডারের পরপরে, অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে, তখন প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার ছিল সম্মিলিত চন্দ্রগুপ্ত মৌর্যের ডাইনেস্টি সাম্রাজ্যের আয়তন। এখন ভারতের হলো 36 লাখ বর্গ কিলোমিটার, মানে ভারতের 2.25 গুণ বা 1.5 গুণ। সেই সাম্রাজ্যের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চাণক্য। এখন আমাদের দেশে এরকম অনেক লোক আছে যে জীবনে চাণক্য পড়েনি, জানে না, কিচ্ছু জানে না, সে এখন চাণক্যের আব্বা হয়ে অর্থনীতির গুরু হয়ে বসেছেন। এরপর আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ, ইউরোপের যে ভূমি ব্যবস্থা এবং ট্যাক্সেশন সিস্টেম এবং জরিপ সিস্টেম সারা দুনিয়াতে যে এখন চলে, ইভেন আমেরিকাতে, উড ইউ বিলিভ মহারাজা টোডরমল, তিনি শের শাহের অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তীতে আবার আকবরের অর্থমন্ত্রী হয়েছিলেন। তিনি সেটা করেছিলেন এবং তার সেই অর্থ ব্যবস্থার কারণে 350 বছর মুঘল সাম্রাজ্য টিকে ছিল। এখনই যে আমরা জমির যে কর নির্ধারণ করি, এ সবই তার আবিষ্কার। এই বাংলাদেশে যখন চরম অর্থনৈতিক দুরবস্থা, তখন এরকম অনেকে রাজা টোডরমল সম্পর্কে কিছু না জেনেও তারা মহারাজা টোডরমলের আব্বা হয়ে বসে আছেন। এই কথাগুলো আমাদের পত্রপত্রিকাগুলো বলছে না, তারা পয়েন্ট আউট করে কোনো ভণ্ডের ছবি আঁকতে পারছে না। তারা বলছে না যে তুমি তো কিছু জানো না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি কিছু বোঝো না, তুমি শুধু খেলো, তুমি শুধু হাসো, তুমি শুধু অভিনয় করো, আর এর বাইরে
এই জনগণের টাকা খাওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই। মিডিয়াগুলো আগের মতো বলতে পারছে না যে ঘুষ এবং দুর্নীতি বিরাট অংশ তোমার পকেটে যাচ্ছে। তুমি এই অল্প সময়ের মধ্যে বিদেশে টাকা পাচার করে তুমি এবং তোমার যারা লোকজন রয়েছে সারা সুইস ব্যাংকে সয়লাভ করে ফেলেছে। এই কথাগুলো বলা যাচ্ছে না, মিডিয়াগুলো বলতে পারছে না, বলবে কি করে? মিডিয়া থেকে আওয়ামী লীগের লোকজনকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। যে সকল আওয়ামী লীগের অলিগার, আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামীপন্থী লোকজন যারা মিডিয়া প্রতিষ্ঠা করেছিল, টেলিভিশন, সংবাদপত্র, তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছে, এক অংশ জেলে আছে। যারা আছে তাদের সবার হলকম চেপে ধরা হয়েছে, কারো অন্ডকোষ চেপে ধরা হয়েছে, কারো আরো মানে কি বলবো, অন্ডকোষ হলকম চেপে ধরা হয়েছে, কাউকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। আর সেখানে নতুন দলবাস পান্ডা কিভাবে দুই কলম লিখতে হয়, কিভাবে মানে যাকে বলা হয় একটা সংবাদ তৈরি করতে হয়, কিভাবে সরকারকে সেভ করতে হয়, কিভাবে সরকারের বিরোধিতা করতে হয়, কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যায়, এই জিনিসগুলো সরিয়া এবিসিডি জানে না। দে আর দ্য জাস্ট স্ট্রিট ম্যান, রাস্তার মানে ওই যে ইউটিউব এখন অনেক আছে না, আমি সাংবাদিক একটা বিখ্যাত নাটক দেখেছিলাম, ওইরকম এক মহিলা এসে গালের উপর একটা চর বসায় দেয় একজনকে, যাই তুই আমার ছবি তুললি কেন? তখন সে চর খাওয়ার পরেও লাফে বলতে থাকে আমি সাংবাদিক। তা বলে যে সাংবাদিক হলে কি তুই ছবি তুলতে পারবি নাকি? বিখ্যাত এটা মানে হাসির সিনেমা নাটক ছিল। তো এইরকম প্রকৃতির যারা লোকজন, ম্যান অফ স্ট্রিট, তারা এখন কোন একটা টেলিভিশনের হেড অফ নিউজ হয়ে বসে আছে। জাস্ট কথায় কথা কোন একটা পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান হয়ে আছে, কোন একটা পত্রিকার চিফ রিপোর্টার হয়ে বসে আছে। আর এদের কারণে অনেক গুরুত্বপূর্ণ নিউজ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, অনেক সত্য আড়াল হয়ে যাচ্ছে, অনেক মিথ্যা সামনে চলে আসছে। এতে করে পুরো জনমত সামাজিক মাধ্যমে ঝুঁকে পড়েছে মূলধারার গণমাধ্যম, যেটা সরকারের নিয়ন্ত্রণে। সেখানে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা কোনো কিছু নেই। কথা প্রসঙ্গে ধরেন আমি একটা মিডিয়াতে জয়েন্ট এডিটর রূপে আছে, বয়স কত হবে বলো যে 40-42 বছর, দু কলম লিখতে পারে না, কিছু পারে না, কোনোদিন বিএনপি করতে দেখিনি। আমি আর একজনকে জিজ্ঞাসা করলাম, যেখানে সে ওইখানে একটা স্টাফ রিপোর্টার বা সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আছে। আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটা হঠাৎ করে এখানে আসলো কি করে? তো বলে ভাই বলেন না, ও তো মগবাজারে 6-7 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতো, কোনো চাকরি টাকরি ছিল না, তো চাকরি টাকরি ছিল না, কিন্তু সাংবাদিক পরিচয় দিত, ঘোরাফেরা করত। এরপর যখন জুলাই বিপ্লব হলো, সে একদিন কোনো একটা জায়গা থেকে পুলিশের হাতে মার খেয়েছে। অ্যাজ এ পথচারী যেভাবে মার খেয়েছে, ওইটাকে সে ক্যাশ করেছে। ওইটাকে সে ক্যাশ করে এখন বিরাট সাংবাদিক সেজে একটা পত্রিকা দখল করে ফেলেছে। সেই পত্রিকার সবকিছু সে নিয়ন্ত্রণ করে এবং ওই পত্রিকার সে পোর্টফোলিও ব্যবহার করে সরকারের একটা অফিসের, যেখানে প্রচুর কন্ট্রাক্টারি হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি এই ঢাকা শহরের অফিস, সেই অফিসে সে একটা সিন্ডিকেট মেনটেন করে এই অল্প কয়েকদিনের মধ্যে শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা, এই খবর পত্রিকায় কি ছাপাবে আপনাকে? এই খবর কি বিএনপি জানে, তারেক রহমান সাহেব জানে? অথচ লতা পাতা গাছ ঠাল জানে। আরেকটা বদমাইশ, সে একটা টেলিভিশনে চাকরি করত, ওই টেলিভিশনের মালিক আমার বন্ধু মানুষ, যদিও সে বিএনপি করে, আমার বন্ধু মানুষ। সেই মালিকের স্ত্রী আমার ক্লাসমেট সরাসরি।
তো যার জন্য ওই সম্পর্কে জানতাম, কয়েকবার তার চাকরি চলে গেছে, কোন রকম যাকে বলা হয় তাকে রাখতে চায় না, কোন রকম আদা ননসেন্স দ্য গ্রেট। তো সেই ননসেন্সটা একটা অনুষ্ঠান উপস্থাপনা করত এবং আমি সে অনুষ্ঠানে ছিলাম। তো আমি বললাম যে এই যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগ জামানায় 2016 বা 17 সনে, এবং দেশের যে অবস্থা, আপনি যে এত বড় বড় মানে আমরা তো কথা বলছি, আপনাকে যদি শেখ হাসিনার তো দূরের কথা, তার সেক্রেটারি দূরের কথা, আপনি কি শেখ হাসিনার একটা পিয়ন ড্রাইভারের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা আপনার আছে? লাইভের প্রোগ্রাম, সে বলে গাধাটাই বলে যে না, শেখ হাসিনার একটা পিয়নের বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। সেই লোক একটা বড় টেলিভিশন দখল করে সেটার হেড অফ নিউজ হয়ে গেছে, এখন বড় বিএনপি নেতা, বড় সমস্ত কিছু করে পুরো একটা শক্তিশালী মিডিয়াকে একেবারে রীতিমতো রসাতলে ঢুকিয়ে দিয়েছে। এই যে জিনিসগুলো হচ্ছে মিডিয়া জগতে, রাজনীতিতে মুনাফিকি, মিডিয়াতে এই মুনাফিকি, এটা আবার এই রোগ ছড়িয়ে পড়েছে সচিবালয়, এই রোগ ছড়িয়ে পড়েছে কক্সবাজারে, চোরাচালানির জগতে, এই রোগ ছড়িয়ে পড়েছে যারা সীমান্তে গরু চুরা কারবারি করে তাদের মধ্যে, কোর্ট কাছারিতে। আপনি চিন্তা করেন যে সরকারি অফিস মানে হাইকোর্টের বিচারপতির রায় নকল করে অ্যাটর্নি জেনারেলের অফিসের লোকজন কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেতে তাদের বিরুদ্ধে স্বয়ং অ্যাটর্নি জেনারেলকে পদক্ষেপ নিতে হয়েছে। দুর্নীতি কোথায় চলে গেছে? এই সমস্ত দুর্নীতিবাজরা আবার এই নিজেদের টাকা ভাগাভাগি করার জন্য মারামারি করছে, কাটাকাটি করছে, একে অপরকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলছে এবং সেটা নিয়ে কোর্ট কাছারির ভিতরে বাইরে নানা রকম মুখরোচক আলাপ আলোচনা হচ্ছে। এগুলো তো মিডিয়াতে আসছে না, এগুলো নিয়ে কেউ কথা বলছে না। আর এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যায়, তখনই পর্দার আড়ালের যে গোখরা সাপগুলো, ঘরের মধ্যে যে ছোট ছোট গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকা গোখরা সাপগুলো ফোঁস ফাঁস করতে থাকে এবং একটু সুযোগ পেলে বের হয়ে সবল দেয়। ফলে শেখ হাসিনা চলে গেছে, আমরা যারা বগল বাজিয়েছিলাম। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, আমরা যারা বগল বাজিয়েছিলাম। এখন আমাদের বগলের মধ্যে বড় বড় ফোড়া হয়ে গেছে, বাজানো দূরের কথা, বগলটা যে চেপে রাখবো সেই অবস্থা নেই। হাত দুটো মানে যেভাবে পাখি উড়াল দেওয়ার জন্য পাখা দুটো মিলে থাকে, এখন আমাদের বহু মানুষের বগলে এরকম বড় বড় ফোড়া হয়েছে। ফলে আমরা দুই হাত উঁচু করে, মানে আপনার যেভাবে বিসি চেপে ধরলে, অন্ডকোষ চেপে ধরলে মানুষ আত্মসমর্পণ করার জন্য হাত উপরে তুলে, দুই হাত এভাবে তুলে দেয়, বা আপনি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য দুই হাত আপনি যেভাবে মেলে ধরেন, এইভাবে লক্ষ লক্ষ মানুষ, নিরীহ মানুষ যারা বগল বাজিয়েছিল, তাদের বগলের মধ্যে বিষ ফোড়া হয়ে গেছে। এখন তারা দুই হাত মানে দুই দিকে মেলে হাঁটাচলা করছে। কারো কারো কুস্কিতে ফোড়া হয়েছে। তাহলে কুস্কিতে ফোড়া হলে কি অবস্থা হয় বুঝেন, কিভাবে চাগায় বাগায় হাঁটে। ওইরকম অবস্থা হয়ে গেছে এখন ভুক্তভোগী সাধারণ আমজনতার। এরকম একটা দুর্বৃত্তর সময়, দুর্বোধ্য সময়, দুর্বৃত্তপনার এই দেশে আমি মনে করি সত্য কথা বলা, মানুষকে সত্য বিষয় জানানো এবং সমাজে যা কিছু হচ্ছে সেই বিষয়গুলো তথ্য প্রমাণ সুনির্দিষ্টভাবে আপনার কাছে রাখুন, কিন্তু শত্রুতা না করে বলতে থাকুন। এটা ফরজে আইন। আপনার জবানের এটা
শুকরিয়া, আল্লাহ যে আপনাকে জবান দিয়েছে, আল্লাহ যে আপনাকে বুদ্ধি দিয়েছে, এবং এই কাজগুলো যদি আপনি না করেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। যে তুমি সারা মানুষ যখন এভাবে আকুতি জানাচ্ছিল, কেউ সত্য বলতে সাহস পাচ্ছিল না, সত্য শুনতে সাহস পাচ্ছিল না, ঠিক সেই সময়টাতে তোমার তো সামর্থ্য ছিল, তুমি একটা পত্রিকা সম্পাদক ছিলে, মালিক ছিলে, তোমার অনেক ফেসবুক ফ্যান ফলোয়ার ছিল, সামাজিক মাধ্যম ছিল, ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু তুমি তো ভয়ে হোক, স্বার্থে হোক, যে কোনো কারণে হোক কথা বলনি। কাজেই আজ যারা সাজাপ্রাপ্ত হচ্ছে, আজ যারা জাহান্নামে যাচ্ছে, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই কথা যদি আল্লাহ বলেন, আপনি কি জবাব দেবেন? আর সেই ভয় থেকেই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।